টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে আলোচনা করতে কাল ঢাকা আসছে আইসিসি প্রতিনিধি দল। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার ইঙ্গিত ক্রিকেট বোর্ডের। সবাই আমরা মনে করি আমাদের টিম বা প্লেয়ার্স আর নট সেফ, নট প্লেয়ার্স, সাপোর্টার্স আপনারা। সো এটা নিয়ে মনে হয় বেসিক্যালি আলাপ হবে। খেলোয়াড়দের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের সমালোচনা করলেন আমিনুল হক। দেশের ক্রিকেটের সংকটে এগিয়ে আসতে বললেন ক্রীড়া সংগঠকদের। আমি খেলোয়াড়দের উদ্দেশ্য বলবো এবং আমাদের ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্য বলবো যে আমার খেলাটাকে ঠিক রেখে আপনাদের যদি কোনো বিষয়ে যদি কোনো মতবিরোধ থাকে সেটা আপনার আলোচনা সাপেক্ষে সেগুলো সমাধান করবেন। টানা হারে নেতৃত্বে পরিবর্তন আনলো রংপুর। সোহানের পরিবর্তে টুর্নামেন্টের বাকি অংশে অধিনায়কত্ব করবেন লিটন দাস। প্লে অফ নিশ্চিতে কাল রাইডার্সের প্রতিপক্ষ ঢাকা। এবং ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশন। দুদেশের সাম্প্রতিক বৈরী সম্পর্ক যোগ করছে ভিন্ন মাত্রা। পরিচিত কন্ডিশনে আত্মবিশ্বাসী ইয়াং টাইগার্স কোচ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আলোচনা করতে দুদিনের সফরে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও দুই সহসভাপতির সঙ্গে সভায় থাকবেন ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি। আইসিসি কর্মকর্তার বৈঠকে আসা ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। মিটিংয়েও ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকবে ক্রিকেট বোর্ড। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে পরিচালক এম নাজমুল ইসলাম কারণ দর্শানোর জবাব না দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মিঠু। প্রথমে ইমেইল, এরপর অনলাইন মিটিং। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যে বার্তা স্পষ্টভাবে আইসিসিকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ একটাই, নিরাপত্তা শঙ্কা। বাধ্য হয়ে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপ শুরু হতে বাকি 3 সপ্তাহ, কিন্তু এখনো ঝুলে আছে বাংলাদেশের ভাগ্য। বিসিবির সঙ্গে আইসিসি প্রতিনিধি দলের মিটিংয়ে থাকবে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিও। জুম মিটিং হয়েছে, জুম মিটিংয়ের পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়। প্রেসিডেন্ট সাহেব, ভাইস প্রেসিডেন্ট ওনারা বসবে। সো আমরা এক্সপেক্ট করতেছি একটা ভালো আউটকাম আউট অফ দ্যাট। আমি যেটা দেখি যে গুড সাইন, যে অ্যাটলিস্ট দে আর কামিং টু একটা এটাকে মানে কিছু একটা কোথাও নিয়ে যায়। এখন তো এখনো স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে। তবে সবাই বিসিবিকে ভারতে যাওয়ার বিষয়ে চেষ্টা করবে আইসিসির প্রতিনিধিরা, কিন্তু নিজেদের অবস্থান থেকে এক চুলো নড়বে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমাদের স্ট্যান্ডটা তো ভেরি ভেরি ক্লিয়ার, যে সিচুয়েশন আমাদের বোর্ড বলেন, আমাদের সরকার বলেন, সবাই আমরা মনে করি প্লেয়ার্স আর নট সেফ, নট প্লেয়ার্স, সাপোর্টার্স আপনারা। সো এটা নিয়ে মনে হয় বেসিক্যালি আলাপ হবে। এদিকে বিতর্কের জন্ম দিয়ে লাপাত্তা পরিচালক এম নাজমুল ইসলাম। তার একের পর এক বিতর্কিত মন্তব্যের পর দেয়া হয় কারণ দর্শানোর চিঠি। নির্ধারিত 48 ঘন্টার মধ্যে উত্তর না পেলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। আই থিঙ্ক এই শুড কাম অ্যান্ড ক্ল্যারিফাই। কারণ আপনি চিন্তা করেন এই কমেন্টের হওয়াতে আমাদের কত একটা দিন খেলা মিস হয়েছে, কত কিছু হয়ে গেছে। আমাদের ডিসিপ্লিন কমিটি আছে, ওনার চেয়ারম্যানের কাছে তো জমা দেওয়ার কথা। উনি এখন তারপরে নেক্সট স্টেপে থাকবে। তো প্লেয়ারদের সাথে আমাদের কথা হয়েছে, দ্য প্রসেস উইল গো অন। শনিবার সকাল 11টার মধ্যে কারণ দর্শানোর চিঠির জবাব দিতে হবে নাজমুল ইসলামকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপের কারণেই আস্থাহীনতায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেটের এই সংকটময় পরিস্থিতিতে তাই ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে বললেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। পাশাপাশি খেলোয়াড়দের ম্যাচ বয়কট করার সিদ্ধান্তেরও সমালোচনা করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। সামাজিক মাধ্যমে বয়কটের ডাক থাকলেও বাস্তবতা ভিন্ন। এত সব নাটকীয়তার পরেও শুক্রবার বিপিএলে প্রায় ফুল হাউস হোম অফ ক্রিকেট। বিসিবির এমন সংকটময় পরিস্থিতির দায়ে সাবেক ক্রীড়া উপদেষ্টার কাঁধে চাপালেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। বিগত ক্রীড়া উপদেষ্টা তিনি যেভাবে আসলে আমাদের এই ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত করে বা যেভাবে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তিনি ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত জায়গায় নিয়ে গেছেন, ক্রিকেট বোর্ড নিজেরাও একটি আস্থাহীনতায় ভুগছে। পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও একটি আস্থাহীনতায় ভুগছে এবং আমাদের যারা ক্রিকেটার রয়েছেন তাদেরও ক্রিকেট বোর্ডের প্রতি যে রেসপেক্ট, সেটা আমার কাছে মনে হয়েছে কিছুটা
আস্থাহীনতায় রয়েছে। দেশের ক্রিকেটের বিতর্ক নতুন উচ্চতায় উঠেছে বৃহস্পতিবার। অতীতের সব রেকর্ড ভেঙে বিপিএল ম্যাচ বয়কটের মতো নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করেন ক্রিকেটাররা। খেলোয়াড়দের এমন আচরণ অবশ্য কাম্য নয় বলে জানান সাবজয়ী এই গোলরক্ষক। খেলাধুলা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমি খেলোয়াড়দের উদ্দেশ্য বলবো এবং আমাদের ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্য বলবো যে আমার খেলাটাকে ঠিক রেখে আপনাদের যদি কোনো বিষয়ে যদি কোনো মতবিরোধ থাকে সেটা আপনারা আলোচনার সাপেক্ষে সেগুলো সমাধান করবেন। বাংলাদেশ ক্রিকেটের এমন সংকটকালীন সময়ের উত্তরণ কই? আমিনুল হকের মতে দেশের ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে হবে এমন ক্রান্তি লগ্নে। শুনতে হবে ক্রিকেটারদের কথা, দিতে হবে দিক নির্দেশনা। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের যে বর্তমান যে লিডারশিপ রয়েছে তাদেরকে আহ্বান করব যে আপনারা ক্রিকেটারদের সাথে বসেন, আমাদের যারা ক্রিকেটের যারা ক্লাবগুলো রয়েছে তাদের সাথে বসেন, আমাদের ক্রিকেট বোদ্ধা যারা রয়েছেন তাদের সাথে বসেন এবং আপনারা যারা ক্রিকেটের সাংবাদিক রয়েছেন আপনাদের সাথে বসে আলোচনা করে কিভাবে আমাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে, কোথায় সংকট রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করে ক্রীড়াঙ্গন নিয়ে নিজেদের পরিকল্পনা এদিন আবারও তুলে ধরেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক। এবং আমরা অপেক্ষা রয়েছি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে প্রথমবার 5 উইকেট পাওয়ায় স্বপ্ন পূরণ হয়েছে চট্টগ্রাম রয়্যালস পেসার শরীফুল ইসলামের। তাই উচ্ছ্বসিত তিনি। উইকেট উদযাপনে ভিন্নধর্মী নাচ দেখা গেছে শরীফুলের। কথা বলেছেন সেই বিষয়টি নিয়েও। ফাইফার হলেও উইকেট সহজ ছিল না বলে মত তার। জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনালে পা রাখার লক্ষ্য বন্দরনগরীর দলটির। ফাস্ট বোলার বলেন, স্পিনার বলেন, প্রতিটা বোলারের ড্রিম থাকে যে 5 উইকেট নেওয়া, বিশেষ করে টি-20-তে। সো আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি। অ্যান্ড বিশেষ করে আমার ভালো লাগতেছে আমরা ম্যাচ জিততে পারছি। এবং কি আরেকটা বিষয়, আমি বলেছিলাম যে আমি যতদিনই ক্রিকেট খেলবো আমি ম্যান অফ দ্য ম্যাচ হলে সেই টাকাটা আমাদের আমার এলাকার যারা আর কি একটু অভাব অনটন থাকে তাদেরকে দিব। সো সেই ক্ষেত্রে আমার খুবই ভালো লাগতেছে যে এই মানিটা তাদের কাছে যাবে ইনশাল্লাহ। কোনো প্ল্যান ছিল না, আমি মাথায় হাত দিয়েছিলাম, নাইম আমাকে এসে বলছে দে ডান্স দে, পরে এটা ঝোঁকে হয়ে গেছে আর কি। সত্যিকার কথা, কোনো ম্যাচই ইজি না, ঠিক আছে, যে কোনো টিমের সাথে। সো টি-20 খেলা এবং কি আমরা প্রতিটা ম্যাচ যেভাবে প্ল্যান করে আসতেছি, আমার মনে হয় যে সামনে যতগুলো ম্যাচ থাকবে সেম ম্যাচ বাই ম্যাচ প্ল্যানিং করবো। এখন ফাইনালে যেতে পারি বা খেলতে পারি সেটা অনেক দূরে। সো ওইটা নিয়ে আমাদের এখনো প্ল্যানিং নাই। টানা 3 হারে অধিনায়কই বদলে ফেলল রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ থেকে দলের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। নিজের পারফরমেন্সে মনোযোগী হতেই দায়িত্ব ছেড়েছেন নুরুল হাসান সোহান। বিশ্বকাপের আগে লিটনের পারফরমেন্সও টাইগার টিম ম্যানেজমেন্টের বড় চিন্তার কারণ। দ্রুতই ছন্দে ফিরতে মরিয়া এলকেডি। নতুন দায়িত্ব পেয়ে রাইডার্সকেও এনে দিতে চান সেরা সাফল্য। পরের ম্যাচে জয় তুলেই লিটন নিশ্চিত করতে চান বিপিএলের প্লে অফ। বিপিএলে রংপুর রাইডার্সের টানা ব্যর্থতা। আসরের সবচেয়ে সেরা দলটারই অনিশ্চিত প্লে অফে খেলা। এর মাঝে অধিনায়কত্বে এসেছে পরিবর্তন। সোহান নন এখন থেকে রাইডার্স কাপ্তান লিটন কুমার দাস। এবারে বিপিএলে লিটনের ব্যাটও নেই সেরা ছন্দে। 8 ম্যাচে তার উইলও দেখেনি কোনো 50। 135 স্ট্রাইক রেটে করেছেন 162 রান। খুব একটা খারাপ না হলেও ইনিংস বড় করতে না পারার পুরনো সমস্যায় আবারও ভুগছেন এলকেডি। বিশ্বকাপের আগে যা টাইগার টিম ম্যানেজমেন্টের বড় চিন্তার কারণ, আসর শুরু হতে বাকি কয়েক সপ্তাহ। বিপিএলই সেরা ফর্মে ফিরতে মরিয়া লিটন। বিশ্বকাপের চিন্তা মাথায় নেই, যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলতেছি, সম্পূর্ণ ডেডিকেশন এখানে আমার ফ্র্যাঞ্চাইজির জন্যই থাকবে। আমি যে নিজের প্রতি যে এক্সপেকটেশন রাখি, সবাই যে এক্সপেকটেশন রাখে, ওই জিনিসটা এখনও ফুলফিল করতে পারিনি। বাট কমতি কখনোই ছিল না। চেষ্টা করবো ওখান থেকে ওভারকাম করে রংপুরে যেন ভালো কিছু দিতে পারি। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আর একটু দায়িত্ব বেশি থাকবে। নিজের ফর্ম ফিরিয়ে আনার সঙ্গে রংপুর রাইডার্সের মোমেন্টাম ফেরানোর বাড়তি চাপ এখন লিটনের কাঁধে। হতে পারে যে কোনো কিছু। লিটন আশাবাদী প্লে অফে খেলবে তার দল। তারা যখন উইলিংলি এই জিনিসটা চেয়েছে, আমি অবশ্যই অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি যখন এই জিনিসটা আপনার কাছে চায়, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার দায়িত্ব এটা গ্রহণ করার জন্য। আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। সুপার 4-এ কোয়ালিফাই করাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেন আমরা যদি ওখানে ম্যাচ বাই ম্যাচ আগাইতে পারি তাহলে তো অবশ্যই যেটা বলে টপ ফাইনালে যাওয়ার জন্য। সো অপশন এখনও হাতে আছে, এমন না যে আমি এমন একটা সময় হাতে নিয়েছি যেখান থেকে কামব্যাক করার বা কোনো অপশনই নেই। স্টিল অনেক অপশন আছে, যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তো সুযোগ আসবে। তবে গেল কয়েক আসর ধরে রংপুরের দায়িত্ব সামলানো সোহানের হঠাৎ সরে যাওয়া জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। এবার কারণ জানালেন হেড কোচ মিকি আর্থার। লিটনের ওপর পূর্ণ আস্থা প্রোটিয়া কোচের। নিজের পারফরমেন্সে মনোযোগ দিতে সোহান নিজে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, আমাকে অনেক দিন ধরেই বলেছে। আর লিটন যেহেতু জাতীয় দলের অধিনায়ক, তাই সিদ্ধান্তটা নিতে সহজ হয়েছে। সে নিজের ক্রিকেটটা উপভোগ করে, সেটা আমার খুব ভালো লাগে। আর
আর সে এমন একজন নেতা যাকে সবাই অনুসরণ ও সম্মান করেন। তাই বুঝতে সমস্যা হয় না কেন লিটন বাংলাদেশের টি-20 অধিনায়ক। And to make some history as a team together. 8 ম্যাচে 4 জয়ে এখন টেবিলের 4 নম্বরে আছে রংপুর। শনিবার ঢাকার বিপক্ষে জয় পেলেই নিশ্চিত করবে প্লে অফ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্লে অফের সমীকরণে টিকে থাকার মিশনে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। টানা হারের মধ্যে রয়েছে দুই দল, তবে রংপুরকে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় স্বাগতিক ফ্র্যাঞ্চাইজি, জানিয়েছেন ঢাকা ক্যাপিটালস ব্যাটার আব্দুল্লাহ আল মামুন। অন্যদিকে নতুন অধিনায়কের অধীনে জয়ে ফিরতে মুখিয়ে আছে টুর্নামেন্টের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি রংপুর। টুর্নামেন্ট শুরুর আগে নামি দামি ক্রিকেটার দলে ভিড়িয়ে আসরের আলোচিত দল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স, কিন্তু শেষ প্রান্তে এসে দুই দলই লড়াই করছে টেবিলের তলানি থেকে। রংপুর 4 নম্বর পজিশন ধরে রাখলেও এখনও নিশ্চিত হয়নি প্লে অফ। অন্যদিকে প্লে অফের সমীকরণে টিকে থাকার মিশনে ডু অর ডাই ম্যাচ ঢাকা ক্যাপিটালসের। টানা 3 ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে রংপুর রাইডার্স, তবে তারা এখন পর্যন্ত জয় পেয়েছে 4টি, 8 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 4 নম্বরে। হারের কারণে অধিনায়কত্বে পরিবর্তন এনেছে রাইডার্স। জাতীয় দলের ক্যাপ্টেন লিটনের উপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। সিলেট পর্বে দুই দলের লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি। শেষ ওভারে মোস্তাফিজ ম্যাজিকে জয় পেয়েছিল রংপুর। এই ম্যাচেও জয় ভিন্ন কিছু ভাবছে না তিস্তাপাড়ের দলটি। ম্যাচ বাই ম্যাচ আগাইতে পারি তাহলে তো অবশ্যই যেটা বলে টপ ফাইনালে যাওয়ার জন্য। সো অপশন এখনও হাতে আছে, এমন না যে আমি এমন একটা সময় হাতে নিয়েছি যেখান থেকে কামব্যাক করার বা কোনো অপশনই নেই। স্টিল অনেক অপশন আছে, যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তো সুযোগ আসবে। ঢাকা ক্যাপিটালসের জন্য ম্যাচটা শুধু আসরে টিকে থাকার নয়, একই সঙ্গে মর্যাদা রক্ষারও। দুই দলের লড়াইটা নানা কারণে ক্লাসিক্যাল, তবে ঢাকা আছে একেবারে খাদের কিনারায়। হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। দলটায় আছেন জাতীয় দলের বড় নাম সাইফ হাসান, তবে অফ ফর্মের কারণে রানের দেখা পাননি। অনুশীলনে এদিন ঝালিয়ে নিয়েছেন লম্বা শট খেলে। এখন দেখার বিষয় মাঠে কতটা প্রতিফলন দেখাতে পারেন। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত তাসকিন ও সাইফুদ্দিন। দলটার তরুণ ব্যাটার আব্দুল্লাহ আল মামুন তাই স্বপ্ন দেখছেন রংপুরকে হারানোর। দুইটা ম্যাচ যদি জিততে পারি ইনশাল্লাহ, আর অপর টিম যদি ওইদিকে হারে তাহলে ইনশাল্লাহ আমাদের স্টিল চান্স আছে। এখানে আমরা আমাদের হোম গ্রাউন্ড বলতে গেলে, কারণ আমরা যেহেতু ঢাকা টিম, আমাদের অনেক সাপোর্টার আসবে, এটা আমাদের জন্য খুব ভালো। স্টার্টটা ভালো করতেছি, স্টার্ট করার পরে আমি চেষ্টা করতেছি লম্বা করতে, কিন্তু কোনো কারণে হচ্ছে না। আমি চেষ্টা করব, ফাইন্ডিংটা করতেছি ইনশাল্লাহ। পরে যদি কখনো লম্বা ইনিংস খেলতে চাই, প্র্যাকটিসটা ভালো মতো চেষ্টা করব, আর আবার সেট হইলে বড় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সিলেট পর্বে দুই দলের দেখায় 5 রানে জয় পেয়েছিল রংপুর রাইডার্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-19 ক্রিকেট প্রসঙ্গ। মোস্তাফিজ ইস্যুতে চলমান বিতর্কের মাঝেই অনূর্ধ্ব-19 ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামছে ইয়াং টাইগার্স। জিম্বাবুয়েতে ভারতকে হারিয়ে বিশ্বকাপের মিশন শুরু করতে চাইবে আজিজুল হাকিমের দল। দুদেশের ক্রিকেট বোর্ডের মুখোমুখি অবস্থান এই লড়াইয়ে দিচ্ছে বাড়তি রোমাঞ্চ। তবে চেনা কন্ডিশন হওয়ায় এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী কোচ নাভিদ নওয়াজ। বুলাওয়েতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। মুস্তাফিজ ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেট, জানিয়ে জল গড়িয়েছে অনেক দূর। দুই বোর্ডের দ্বন্দ্বের মাঝেই ভারতের বিপক্ষে যুব বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই ইয়াং টাইগারদের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। মুস্তাফিজ ইস্যু ও সিনিয়র দলের বিশ্বকাপ খেলা নিয়ে চলছে অনেক বৈঠক ও আলোচনা। এর মাঝে ভারতের বিপক্ষে ম্যাচটা পাচ্ছে আলাদা গুরুত্ব। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়াকে বাংলাদেশের ক্রিকেটকে অপমান মনে করছেন সংশ্লিষ্টরা। তাই উদ্বোধনী ম্যাচে যে কোনো মূল্যে ভারতকে হারাতে চাইবে আজিজুল হাকিমের দল, কারণ ম্যাচটা শুধু মর্যাদারই নয়, প্রতিশোধেরও। উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে ব্যাটিং বোলিং দুই বিভাগেই দারুণ পারফরমেন্স দেখিয়েছেন তারা। ম্যাচে 76 রানের ইনিংস খেলেছেন রিফাত বেগ। 19 ওভারেই স্কটল্যান্ডের 9 উইকেট শিকার করে লাল সবুজের প্রতিনিধিরা। তবে শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। কন্ডিশন ভিন্ন হলেও গেল বছর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলার অভিজ্ঞতা কিছুটা এগিয়ে রাখবে বাংলাদেশকে। সাউথ আফ্রিকাকে হারিয়ে ইয়াং টাইগার জিতেছিল ত্রিদেশীয় সিরিজের শিরোপা। প্লেয়ারদের আসলে অনেক ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার সুযোগ পেয়েছি এবং এই উইকেটটা আসলে প্লেয়ারদের অনেক
পরিচিত। আমার কাছে মনে হয় ওরা কিভাবে রেডি হবে এর জন্য কিন্তু ওদেরকে অনেক আগের থেকেই কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, এভাবেই কিন্তু তারা প্র্যাকটিস করে এসছে এবং এখন আমার কাছে মনে হয় যে টিমটা স্কিলফুল এবং ট্যাকটিক্যালি তারা অনেক রেডি হয়ে আছে। এক্সপিরিয়েন্স তো তাদেরকে দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে অন্যান্য টিম যতটুকু পর্যন্ত প্ল্যান করেছে রেডি করার জন্য, টিমকে রেডি করার জন্য, বাংলাদেশ টিম এর চেয়ে অনেক বেশি এফোর্ট দিয়েছে। প্রস্তুতি ভালো, আবহাওয়ার বিষয়টি আমাদের হাতে নেই, তবে তা নিয়ে ভাবতে চাই না। আমরা অনেক আগেই এখানে এসেছি এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কন্ডিশন বুঝতে আমাদের দল অনেক সময় পেয়েছে। সব মিলিয়ে আমরা প্রস্তুত। তবে ভারতের বিপক্ষে ম্যাচটা হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ আর বৈচিত্র্যময় বোলারদের চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশের। তবে ভারতকে হারাতে নিজেদের দায়িত্ব পালন করতে হবে টপ অর্ডার ব্যাটারদের। ডেথ ওভারে দ্রুত রান তোলাও গুরুত্বপূর্ণ লাল সবুজদের জন্য। বোলারদের চ্যালেঞ্জ শুরুতেই বৈভব সূর্যবংশীকে সামলানো। এবারের বিশ্বকাপে বি গ্রুপে ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 3 দল খেলবে সুপার 6। গত বিশ্বকাপে সুপার 6 থেকে বিদায় নিলেও এবার বড় লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে তামিম বাহিনী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ইউরোপীয় ক্লাব ফুটবল প্রসঙ্গ, ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যান সিটি। এই ম্যাচ দিয়ে ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব শুরু করছেন মাইকেল ক্যারিক। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা 6:30টায়। এদিকে ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে জয়ে ফিরতে চায় রিয়াল মাদ্রিদ। লা লিগায় তাদের প্রতিপক্ষ লেভান্তে। বাজে সময় পার করছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। কিছুদিন আগেই ব্যর্থতার দায়ে তারা বরখাস্ত করে হেড কোচ রুবেন অ্যামোরিমকে। এরপর ব্রাইটনের বিপক্ষে হেরে বাদ পড়ে এফএ কাপ থেকে। সেই রেশ কাটতে না কাটতেই কঠিন চ্যালেঞ্জের মুখে রেড ডেভিল। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামতে হবে ইউনাইটেডকে। অবশ্য এই ম্যাচের আগে ম্যান ইউনাইটেড শিবিরে এসেছে বড় পরিবর্তন। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ব্রুনো ফার্নান্দেজদের কোচের দায়িত্ব নিয়েছেন মাইকেল ক্যারিক। রেড ডেভিলদের হয়ে অভিষেক ম্যাচে জয় উপহার দিতে চান ইংলিশ কোচ, যদিও কাজটা সহজ হবে না তার জন্য, কারণ ইপিএলে দুর্দান্ত ছন্দে আছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী সিটি। দলে কোনো ইনজুরি সমস্যা না থাকায় পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন ম্যান ইউনাইটেড কোচ। ইনজুরি কাটিয়ে আবারও লিগে ফিরেছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। কুইয়া, ক্যাসিমিরো, দালত, মার্তিনেজরা থাকবেন শুরুর একাদশে। এদিকে লিগে জয় ফিরতে মরিয়া ম্যান সিটি। সবশেষ 3 ম্যাচে ড্র করে ইপিএল এর শিরোপার রেইসে আর্সেনালের চেয়ে অনেকটা পিছিয়ে পড়েছে সিটিজেনরা। শিরোপার রেইসে টিকে থাকতে তাই যে কোনো মূল্যে জয় চান পেপ গার্দিওলার শিষ্যরা। এফএ কাপে বড় ব্যবধানের জয়ের পর ইংলিশ লিগ কাপেও দারুণ জয়ে আত্মবিশ্বাসী সিটি ফুটবলাররা। যদিও ইনজুরির কারণে দুশ্চিন্তা বেড়েছে কোচের। একের পর এক ইনজুরিতে নাজেহাল ডিফেন্স লাইন। তবে দুর্দান্ত ছন্দে আছেন সিটির নরওয়েজিয়ান ফরওয়ার্ড আর্লিং হল্যান্ড। আক্রমণ ভাগে গার্দিওলার ভরসা রেইন্ডার্স, ফোরেন, সিলভারা। এদিকে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেলের ব্যর্থতা ভুলে জয় ফিরতে চায় রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ লেভান্তে। শাভি আলোনসোর দায়িত্ব ছাড়ার পর রিয়ালের কোচ হিসেবে আসেন আরভেলোয়া। যদিও প্রথম ম্যাচে ক্লাবকে জয় উপহার দিতে পারেননি তিনি। তবে লা লিগায় ঘুরে দাঁড়াতে চায় মাদ্রিদ। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনাই এখন তাদের মূল লক্ষ্য। যদিও কাজটা সহজ হবে না, রিয়ালকে ছেড়ে কথা বলবে না লেভান্তে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইপিএল এর আরও খবর। কারাবাও কাপে চেলসিকে হারানোর সুখস্মৃতি নিয়ে এবার ইপিএলে মাঠে নামতে যাচ্ছে আর্সেনাল। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখার মিশনে গানারদের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। দ্য সিটি গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে রাত 11:30টায়। আরেক ম্যাচে পয়েন্ট টেবিলের ব্যবধান কমাতে বার্নলির বিপক্ষে লড়বে লিভারপুল। অ্যানফিল্ডে রাত 9টায় মাঠে নামবে অলরেডস। এদিকে লিগ কাপের হারের ক্ষত ভুলে এবার ইপিএলে ঘুরে দাঁড়ানোর মিশন চেলসির। ব্রেন্টফোর্ডের বিপক্ষে রাত 9টায় লড়বে ব্লুজ। সবখানে ছুটে চলেছে জায়ান্ট আর্সেনালের জয়রথ। কোনোভাবেও সে রথ থামানোর সাধ্য নেই কারো। আপন গতিতে ছুটে চলেছে মিকেল আর্তেতার দল। কারাবাও কাপ, এফএ কাপের ম্যাচের পর এবার আবারও ইপিএল মিশন। লিগে দারুণ ছন্দে আছে আর্সেনাল। সবাইকে ছাপিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে গানার্স। আর সেই স্থান ধরে রাখতে সবটুকু উজাড় করে খেলছেন ফুটবলাররাও। গেল কয়েক মৌসুম ধরে শিরোপার দৌড়ে থেকেও শেষ পর্যন্ত আর ট্রফি জিততে না পারার আক্ষেপ এবার ঘোচাতে দৃঢ় প্রতিজ্ঞ মিকেল আর্তেতার দল।
ইপিএলে নিজেদের পরবর্তী ম্যাচের আগে আত্মবিশ্বাসী গানার্স সম্প্রতি কারাবাও কাপে চেলসিকে তাদের ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এবার দলটার সামনে অপেক্ষাকৃত কম শক্তিশালী নটিংহাম ফরেস্ট মিশন। প্রতিপক্ষের ঘরের মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে আছে আর্তেতা বাহিনী। ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। সঙ্গে আছে টানা ১০ ম্যাচে জয়ের সুখস্মৃতিও। এক কালাফিওরি ছাড়া উল্লেখযোগ্য কোনো ইনজুরি নেই দলের। ইউকারেস, ট্রসার্ড, সাকা, ওডেগার্ডদের নিয়ে সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচ মিকেল আর্তেতার। সব প্রতিযোগিতা মিলে পরিসংখ্যানে আর্সেনালের জয়ের পাল্লা ভারী হলেও ঘরের মাঠে নটিংহাম ফরেস্টেরই জয় বেশি, তাই জিততে মুখিয়ে আছে নটিংহামও। এদিকে আরেক ম্যাচে পয়েন্ট টেবিলের ব্যবধান কমাতে মাঠে নামবে লিভারপুল। অলরেডদের প্রতিপক্ষ রেলিগেশন জোনে থাকা বার্নলি। এই দলটার বিপক্ষে জিতে এবার অ্যাস্টন ভিলার সঙ্গে ব্যবধান কমানোর লক্ষ্য আর্নে স্লটের দলের। নটিংহামের বিপক্ষে নিজেদের খেলার শেষ ১৭ ম্যাচের ১৩টিতেই জয় আছে লিভারপুলের। লম্বা ইনজুরি তালিকা চিন্তার কারণ হলেও ঘরের মাঠে জয় ভিন্ন কিছুই ভাবছে না স্লট বাহিনী। একই দিন মাঠে নামবে চেলসিও। নতুন বছরে প্রথম ২ ম্যাচ হারের পর এফএ কাপে বড় ব্যবধানে জয় পেলেও এরপরে আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপে ধাক্কা খায় ব্লুজ। এবার ইপিএলে ঘুরে দাঁড়াতে চায় লিয়াম রজেনিয়রের দল। পয়েন্ট টেবিলের ৫-এ থাকা ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ের লক্ষ্য চেলসির। তবে ব্রেন্টফোর্ডও আছে ভালো ছন্দে। নিজেদের খেলা শেষ ৫ ম্যাচের সবকটিতে অপরাজিত তারা। আর চেলসির শেষ ৫ ম্যাচের মাত্র একটিতে জয় আছে। তবে সাম্প্রতিক ছন্দ একপাশে রেখে ঘরের মাঠে জয়ের জন্যই লড়বে ব্লুজ। মুডরিক, পালমার ছাড়া উল্লেখযোগ্য কোনো ইনজুরি না থাকায় পয়েন্ট টেবিলের অবস্থান ভুলে জয়ে চোখ রজেনিয়রের বাহিনীর। তাজিন খন্দকার, সময় সংবাদ। কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা। স্প্যানিশ দ্বিতীয় স্তরের ক্লাব রেসিং স্যান্টেন্ডারকে ২-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। এই নিয়ে টানা ১১ ম্যাচে জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এদিকে সিরিয়ায় কোমোকে ৩-১ গোলে হারিয়েছে এসি মিলান। কোপা দেল রেতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিদায় হলেও কোনো অঘটনের শিকার হয়নি বার্সেলোনা। দ্বিতীয় স্তরের দল রেসিং স্যান্টেন্ডারের বিপক্ষে কষ্টসাধ্য জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে সমর্থকদের মনে ভয় ধরালেও তোরেস ইয়ামালদের গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। প্রথমার্ধে ৮২% বল দখলে রাখলেও গোলের দেখা পাচ্ছিল না তারা, বরং নিজেদের রক্ষণ সামলে বেশ কয়েকবার আক্রমণে ওঠে রেসিং। প্রথমার্ধে ২টি শট অন টার্গেটেও রাখে ক্লাবটি। গোলশূন্য ড্রয়ে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে নিজেদের স্বরূপে ফিরে বার্সা। রাশফোর্ড ইয়ামালদের একের পর এক আক্রমণে শেষ পর্যন্ত আর নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি রেসিং। ৬৬ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন ফেরান তোরেস। ফেরমিন লোপেজের অ্যাসিস্ট থেকে গোল করে কাতালান ক্লাবটিকে এগিয়ে দেন স্প্যানিশ তারকা। গোল খেয়ে আত্মবিশ্বাস হারায়নি দ্বিতীয় স্তরের ক্লাব রেসিং। আক্রমণে উঠে গোলের সুযোগও তৈরি করে তারা। ৮৪ ও ৮৬ মিনিটে দুবার বল জালে জড়ালেও অফসাইডে বাতিল হয় রেসিং এর গোলগুলো। ম্যাচের যোগ করার সময় বার্সেলোনার জয় নিশ্চিত করেন লামিন ইয়ামাল। রাফিনিয়ার অ্যাসিস্ট থেকে গোল করেন স্প্যানিশ তারকা। তাতেই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ে কোপা দেল রের শেষ ৮ নিশ্চিত করলো তারা। এই নিয়ে টানা ১১ ম্যাচ জয়ের দেখা পেল ফুটবল ক্লাব বার্সেলোনা। এদিকে সিরিয়ায় জয়ের দেখা পেয়েছে এসি মিলান। অ্যাড্রিয়ান রাবিওর জোড়া গোলে কোমোকে ৩-১ গোলে হারিয়েছে রোজনেরি। যদিও কোমোর বিপক্ষে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে এসি মিলান, তবে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে গোল করে দলকে সমতায় ফেরান এনকুকু। দ্বিতীয়ার্ধের ৫৫ ও ৮৮ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন অ্যাড্রিয়ান রাবিও। এই জয়ে সিরিয়ার পয়েন্ট টেবিলের ২-এ উঠে এলো ম্যাসিমিলানো এলিগ্রির দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ম্যারাডোনা ও পেলের পর মেক্সিকোতে বিশ্বকাপ জিতবেন ক্রিস্টিয়ানো রোনালদো। CR7-এর হাতে ২০২৬ বিশ্বকাপের ট্রফি দেখার অপেক্ষায় আছেন পর্তুগালের সাবেক ফুটবলার পেপে। তার মতে ম্যারাডোনা পেলের পর তৃতীয় ব্যক্তি হিসেবে রনের হাতেই উঠবে ওয়ার্ল্ড কাপ ট্রফি। রোনালদোর ফর্ম নিয়ে আশাবাদী তারই বন্ধু ও সাবেক সতীর্থ পেপে। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো বয়সটা ৪০ হলেও এখনো মাঠে ছুটে বেড়াচ্ছেন অদম্য গতিতে। বড় এক মিশন CR7-এর সামনে। ১০০০ গোলের মাইল ফলক স্পর্শ করার সেই মিশনে কোনোভাবেও হাল ছাড়তে চান না রন। তাই তো ম্যাচের পর ম্যাচ গোল করে সেই মিশনে এগিয়ে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। ১০০০ গোলের মাইল ফলকের সঙ্গে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ মিশনও আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। অধরা বিশ্বকাপ ট্রফি জিততে এবার নিজের সর্বোচ্চ প্রস্তুতি
সেরে নিচ্ছেন CR7। ওয়ার্ল্ড কাপের আগে দারুণ ছন্দে আছেন রন, সঙ্গে আছে তার ভালো ফর্ম। আল নাসরে গোলের পর গোল করছেন নিজে, দলের জয়েও রাখছেন বড় অবদান। সব মিলে রোনালদোকে এবারের বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে ফেভারিট। ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে অপেক্ষায় আছে CR7 ভক্তরা। এমন প্রত্যাশা সাবেক ফুটবলারদেরও। 2026 বিশ্বকাপ সামনে রেখে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কিংবদন্তি ফুটবলারদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রোনালদোকে নিয়ে আশার বাণী শোনালেন পর্তুগালের সাবেক ফুটবলার পেপে। এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজন করায় এমন প্রত্যাশা করছেন পেপে। ফুটবলের ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা ও ফুটবলের রাজা পেলে দুজনেই মেক্সিকোর মাটিতে বিশ্বকাপ জিতেছেন। পেপের মতে তারই সতীর্থ ও বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদো এবার বিশ্বকাপ জিতবেন মেক্সিকোতে। রনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে মুখিয়ে আছেন সাবেক এই পর্তুগিজ ফুটবলার। ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা ও ফুটবলের রাজা পেলে দুজনই মেক্সিকোর মাটিতে বিশ্বকাপ জিতেছেন। এবার মেক্সিকোতে মাঠে গড়াবে ওয়ার্ল্ড কাপ। ওই দুজনের পর এবার মেক্সিকোর মাটিতে বিশ্বকাপ জিততে যাচ্ছেন আমার সতীর্থ ও বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদো। আমি চাই ম্যারাডোনা আর পেলের পর তৃতীয় ব্যক্তি হিসেবে রোনালদোই বিশ্বকাপ জিতুক মেক্সিকোতে। 2026 বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে মেক্সিকোতেই নিজেদের প্রস্তুতি সারবে পর্তুগাল। ট্রেনিং ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে রনের দলের। তাজিন খন্দকার, সময় সংবাদ। মিরোস্লাভ ক্লোজার বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙবেন লিওনেল মেসি, এমন মন্তব্য করেছেন ক্লোজা নিজেই। লিও 2026 বিশ্বকাপ খেললে তার 16 গোলের রেকর্ড টপকে যাবেন বলে মনে করেন তিনি। তবে তার পরের আসরে এই রেকর্ডটি কিলিয়ান এমবাপ্পে নিজের করে নিতে পারেন বলেও মন্তব্য করেন এই জার্মান কিংবদন্তি। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে টানা 4টি সেমিফাইনাল খেলার রেকর্ড মিরোস্লাভ ক্লোজার। তবে ফুটবল বিশ্ব তাকে আলাদাভাবে মনে রেখেছে বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার হিসেবে। 2006 সালে গড়া ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর 15 গোলের রেকর্ড ভেঙে 2014 বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার হন এই জার্মান ফরওয়ার্ড। 12 বছর ধরে অনন্য এই রেকর্ডটি নিজের করে রেখেছেন পোলিশ বংশোদ্ভূত জার্মান ন্যাচারালাইজড ফুটবলার। তবে আসন্ন বিশ্বকাপে তা হাতছাড়া হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন ক্লোজা নিজেই। এখনও খেলা চালিয়ে যাচ্ছেন এমন ফুটবলারদের মধ্যে এই রেকর্ড ভাঙার দৌড়ে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। 2026 বিশ্বকাপ খেলবেন কিনা তা এখনও নিশ্চিত করেননি লিওনেল মেসি। তবে আভাস বলছে তাকে কেন্দ্র করেই বিশ্বকাপ ধরে রাখার প্ল্যান করছেন স্ক্যালোনি। আর সেটা যদি হয় তবে 13 গোল নিয়ে তালিকার 4 নম্বরে থাকা মেসি 4 গোল করে যে শীর্ষে চলে যেতে পারেন সেই শঙ্কার কথাই প্রকাশ করেছেন জার্মানিকে 2014 বিশ্বকাপ উপহার দেয়া এই নায়ক। 5টি বিশ্বকাপ খেলে মেসি 13 গোল করলেও মাত্র 2 বিশ্বকাপ খেলেই 12 গোল করে কিলিয়ান এমবাপে আছেন তালিকার 6 নম্বরে। আসছে বিশ্বকাপে ফ্রেঞ্চ ফরওয়ার্ডের পক্ষেও সম্ভব ক্লোজার রেকর্ড দখল করা। তবে সাবেক জার্মান তারকা বিশ্বাস করেন সেই সম্ভাবনা থাকলেও এমবাপে তা পারেন 2030 বিশ্বকাপে। আমি নিশ্চিত বিশ্বকাপে আমার সর্বোচ্চ গোলের রেকর্ড দ্রুতই ভাঙতে চলেছে। এই বিশ্বকাপে এটা লিওনেল মেসি কিংবা পরের বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে এই রেকর্ড নিজের করে নেবে। মেসি এবং এমবাপে ক্লোজার বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার দৌড়ে থাকলেও তাদের দুজনেরই আছে পেনাল্টি গোল। অন্যদিকে ক্লোজার 16 গোলের একটিও আসেনি স্পট কিক থেকে। এই সুযোগ পেলে তার গোল সংখ্যা আরও বেশি থাকতো বলে মনে করেন মিরোস্লাভ ক্লোজা। আমি মনে করি এখনও বিশ্বকাপে আমার সবচেয়ে বেশি জয় এবং ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপের 4টা সেমিফাইনাল খেলার রেকর্ড আমারই। আর যদি আমার পেনাল্টি নেওয়ার সুযোগ থাকতো তবে এই গোলের সংখ্যা আরও বাড়তে পারত। 2 বিশ্বকাপে এমবাপে 12 গোল করলেও তারই স্বদেশী জাস্ট ফন্তেইন মাত্র একটা বিশ্বকাপ খেলেই করেছেন 13 গোল। এসএম ইকবাল, সময় সংবাদ। পর্দা নামলো জিয়া আন্ত বিশ্ববিদ্যালয় টি10 টুর্নামেন্টের প্রথম আসরের গলফের খবরটি আমরা এর পরেই জানাবো। ফাইনালে ফার ইস্ট বিশ্ববিদ্যালয়কে 48 রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়। মিরপুর সিটি ক্লাব মাঠে আগে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 172 রান তোলে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়। সর্বোচ্চ 22 বলে 66 রানের ইনিংস খেলেন হৃদয়। জবাবে খেলতে নেমে নির্ধারিত 10 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 124 রান করে ফার ইস্ট। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল হক। এদিন একই মঞ্চে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় বাংলাদেশ নারী কাবাডি দল ও অনূর্ধ্ব 21 হকি দলের সদস্যদের হাতে।
দলমত নির্বিশেষে আমরা খেলাধুলাকে যদি মাঠে রাখতে পারি তাহলে আমাদের পারিবারিকভাবে আমাদের সামাজিক যে গুণগত পরিবর্তন দরকার এবং রাষ্ট্রীয়ভাবে গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশে ক্রীড়াঙ্গনের ভূমিকার মাধ্যমে আগামীর বাংলাদেশের রাজনীতিতে আমরা গুণগত পরিবর্তন আনতে চাই। আমরা সমাজ ব্যবস্থায় যে পরিবর্তন আনতে চাই তার অন্যতম বাহন হবে এবং ধারক হবে হচ্ছে বাংলাদেশের আগামীর ক্রীড়াঙ্গন। এবারে জানাবো গলফের খবর। শেষ হলো শাহ সিমেন্ট SKS গলফ টুর্নামেন্টের 11তম আসর। কুর্মিটোলা গলফ কোর্সে উৎসব মুখর এক পরিবেশে শেষ হয়েছে দিনের আয়োজন। 3 দিনব্যাপী টুর্নামেন্টে মোট 719 জন গলফার অংশ নেন। পুরুষ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাহজাহান হোসেন এবং নারীদের ইভেন্টে চ্যাম্পিয়ন হন মিসেস ফাতেমা রহমান। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আবারও জানাবো ফুটবলের খবর। বাংলাদেশকে ফিফা বিশ্বকাপে দেখতে চান সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনটাই বলেছেন তিনি। ইনস্টাগ্রামের নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন ইনফান্তিনো। সেখানে কথা বলেছেন বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়েও। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, হ্যাঁ, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে। ইনফান্তিনো আরও লিখেছেন, প্রতিটি দেশেরই ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে। বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নই ফিফার মূল লক্ষ্য। 2026 আসর থেকে বিশ্বকাপের পরিধি বাড়ানো হয়েছে, যার ফলে প্রথমবারের মতো সুযোগ পাচ্ছে কেপ ভার্দে, কিউরাসাও, জর্ডান ও উজবেকিস্তানের মতো দলগুলো। এই উদাহরণ টেনে ইনফান্তিনো বলেন, দরজা এখন আরও উন্মুক্ত। ইনফান্তিনোর মতে ফুটবল উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বয়সভিত্তিক দল গঠন, কোচিং স্ট্যান্ডার্ড উন্নয়ন এবং নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে অগ্রগতি হলে বাংলাদেশের মতো দেশও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে পারে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।